বিগত 10 বছরে আমরা আসলে যারা স্টুডেন্ট হিসাবে বের হয়ে আসছি কারেন্ট এডুকেশন সিস্টেমের মধ্যে থেকে, আমরা স্টুডেন্ট কম, এডুকেশন সিস্টেমের ভিকটিম আরো বেশি। ভিকটিম এই জন্য বললাম যে আমাদের এডুকেশন সিস্টেমটা কমপ্লিটলি ব্রোকেন ইনসাইড আউট। এবং আমরা যদিও পাবলিক ভালো না, প্রাইভেট ভালো না, মেডিকেল ভালো না, ইঞ্জিনিয়ারিং ভালো না, বিবিএ ভালো, এরকম অনেক অনলাইনে অনেক সময় ডিবেট দেখি, মিমস দেখি, এটসেট্রা। বাট ট্রুথ হলো আসলে আমরা সবাই ভিকটিম, রাইট? এডুকেশন সিস্টেমের কাছ থেকে আমাদের স্টুডেন্টদের যে এক্সপেকটেশন থাকে, বা অ্যাটলিস্ট আমার স্টুডেন্ট হিসেবে যে এক্সপেকটেশন ছিল, এগুলা ফুলফিলমেন্টের আসলে ধারে কাছেও এডুকেশন সিস্টেম যায় না। এটার একটা বড় ফ্যাক্ট ডেফিনেটলি করাপশন, ইনকম্পিটেন্স, যারা এডুকেশন সিস্টেম চালায় বা তার সাথে রিলেটেড আছে। তো এটা আলটিমেটলি রেজাল্ট আসলে সেম। যারা স্টুডেন্ট হিসাবে একটা লম্বা সময় পার করে আসে, এইটার আউটপুট হিসেবে যা থাকার কথা ছিল যে আমরা একটা প্রফেশনাল ক্যাপাসিটি, টার্নিং ক্যাপাসিটি, একটা হিউম্যানিটেরিয়ান ক্যাপাসিটিতে গ্রো করব, এটা ধারে কাছে হয় না। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়। যার আসলে ক্রিয়েটিভ কিছু করার ক্যাপাসিটি ছিল, এডুকেশন সিস্টেম ওই ক্যাপাসিটি অনেকটাই নষ্ট করে দেয়। যার কমিউনিকেশন স্কিল ভালো হওয়ার কথা ছিল, অথবা এডুকেশন সিস্টেমের কারণে ওইটা ভালো হওয়ার জায়গায় উল্টা খারাপ হওয়া শুরু করে। অ্যান্ড আরো অনেক ধরনের ডিফেক্টিভ ড্যামেজ আর কি আমাদেরকে দিয়ে দেয় স্টুডেন্ট হিসাবে। এবং এইটার একটা ডিরেক্ট রিফ্লেকশন আমরা দেখি যখন আমাদের স্টুডেন্টরা জব মার্কেটে ঢোকার ট্রাই করে। অ্যান্ড আই থিঙ্ক আমরা যারা একটু আর্লি অন বের হওয়ার সুযোগ পাইছি, আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। কারণ এডুকেশন সিস্টেম নিয়ে আমরা যতই চিল্লাচিল্লি করি যে ভালো না, আমি মাত্র বললাম যে আমরা ভিকটিম, এটা আসলে কোনো সলিউশন না। গভর্নমেন্ট আদৌ কোনোদিন এই সমস্যার সমাধান করবে, এইটাও আসলে আমাদের কখনো বিশ্বাস করা উচিত না। গভর্নমেন্টের পুরাপুরি কোনো ইনসেনটিভ নাই এডুকেশন সিস্টেম ইমপ্রুভ করার উপরে। আহ, আমরা যদিও মনে করি যে লাইক এটা গভর্নমেন্টের দায়িত্ব আর সামথিং, বাট আমাদের দেশে গভর্নমেন্ট আসলে এভাবে চলে না। এবং স্টুডেন্ট ভালো করে শিখলে আসলে গভর্নমেন্টের কিছু যায় আসে না। এই জন্য গভর্নমেন্ট অনেক সময় এমন পলিসি নেয় যেটাতে আসলে আলটিমেটলি স্টুডেন্টদের লাভ আর কিছু থাকে না। এই জন্য দেখবেন যে বছর বছর অনেক নতুন নতুন ইউনিভার্সিটি গ্রো হয়, বড় বড় বাজেট আসে, বিল্ডিং হয়, কিন্তু আসলে কারিকুলাম আপডেটেড রাখা, হাই কোয়ালিটি টিচার নিয়োগ দেওয়া, ইনফ্যাক্ট অনেক পাবলিক ইউনিভার্সিটি টিচারের ক্লাস ভালো করায় না খারাপ করায়, এই ফিডব্যাক দেওয়ারও কোনো অপশন নাই। বেসিক্যালি পুরো সিস্টেমটা ক্রিয়েট করা হয়েছে সিস্টেমকে সার্ভ করার জন্য, স্টুডেন্টদেরকে সার্ভ করার জন্য না। যাই হোক, দ্যাটস এনাফ কমপ্লেনিং। মেইনলি যে কারণে সেটা হলো, যেহেতু এডুকেশন সিস্টেমে একটা মেজর গ্যাপ থাকে, এবং আমরা যারা আলটিমেটলি এডুকেশন সিস্টেম থেকে বের হই, কোনো একটা জবে জয়েন করি, আমাদের সিগনিফিক্যান্ট টাইম আর এফোর্ট দেওয়া লাগে, আইদার স্টুডেন্ট হিসাবে বা স্টুডেন্ট থেকে বের হওয়ার পরে, বেসিক্যালি জব মার্কেটে বা জব প্রিপারেশনের জন্য, যেটা আসলে একটু হতাশাজনক। কারণ আপনি তাহলে 4 বছর করলেনটা কি, রাইট? এই 4 বছর আসলে করলেনটা কি, যে এরপরেও আরো এফোর্ট দিয়ে আইদার কোনো কোর্স করে, বই পড়ে, বা নিজে থেকে এফোর্ট দিয়ে আহ, সবকিছু আবার জিরো থেকে শিখা লাগলো। অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে জানি না, বাট ডেফিনেটলি যারা কম্পিউটার সায়েন্সে পড়ে, তাদের পড়াশোনার ম্যাক্সিমামটাই নিজেদের উপরে থাকে। নিজেদের উপরে থাকে বলতে হলো, এডুকেশন সিস্টেম এতই খারাপ যে অ্যাকচুয়াল প্রোডাকশন গ্রেডে আমরা যেসব কাজ করি, বা অ্যাকচুয়াল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে গিয়ে আমরা যে ধরনের কাজ করি, আই থিঙ্ক তার 80-85% মিসিং থাকে আমাদের স্টুডেন্ট লাইফে। মানে ধারে কাছে যাওয়া হয় না। তো আমার এই কারেন্ট ভিডিও হলো বেসিক্যালি একটা অ্যাটেম্প্ট। আমি চিন্তা করছি যে যেহেতু এই ইস্যুটা র্যাম্পেন্ট মোটামুটি, আমার কিছুটা দায়বদ্ধতা আছে যারা ফিউচারে এই ফিল্ডে আসবে তাদের প্রতিও। কারণ আমি অনেকের কাছে কৃতজ্ঞ, আমার শিখার একটা বড় অংশ ইউনিভার্সিটি থেকে আসলে আমার কিছু শিখাই হয় নাই। শিখার একটা বড় অংশ হয়েছে আইদার কোনো সিনিয়রের কাছ থেকে, কোনো বই পড়ে, কোনো ইউটিউব দেখে, কোনো টিউটোরিয়াল দেখে, নিজে বিল্ডিং কোনো কিছুতে হ্যান্ডস অন কাজ করার মাধ্যমে। অলমোস্ট লাইক 6 ঘন্টা ক্লাস করার পরেও আরো 3 ঘন্টা 4 ঘন্টা ইনভেস্ট করা লাগছে নিজের শেখার পিছনে। অ্যান্ড আমার মনে হচ্ছে যে অনেক ম্যাটেরিয়াল যেটা এখন অ্যাটলিস্ট বাংলায় অ্যাভেলেবল নাই, এটা স্টুডেন্টদের জানা দরকার। এবং মোস্ট অফ দ্য টাইম যে ধরনের জিনিস আমরা গ্যাপ দেখি, সেটা আসলে কোনো স্পেসিফিক টেকনোলজি বা স্পেসিফিক স্ট্যাক শেখার ক্ষেত্রে না। এক অনলাইনে রিসোর্স এখন অনেক রিচ। ইস্যুটা মেইনলি হয় যে স্টুডেন্টরা আসলে বুঝেই না যে আসলে তারা শেখা শুরু করবে এটা কি,
অ্যাকচুয়াল প্রোডাকশন গ্রেডে কাজ কতটা ভালো হইতে পারে, যে একটা ডেফিনিশন অফ গুড বা ডেফিনিশন অফ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন প্রোডাকশন, এইটা আমাদের টিচাররা আমাদেরকে যা শিখায় বা ইউনিভার্সিটি লেভেলে আমরা যা দেখি বা শিখি, এটা এতটা আলাদা হয় যে এটা আসলে বলার মতো না। মানে ওই হিসাবে ইউনিভার্সিটিতে আমরা যেটা শিখি এটা অলমোস্ট প্রত্নতাত্ত্বিক পড়াশোনা আর কি, আদিমকালের জিনিসপত্র। সো আমার এই ইস্যুটা থেকে আমার মনে হলো যে মেবি কিছু কন্টেন্ট ক্রিয়েট করা যাইতে পারে, যাতে নতুন যারা শিখতেছে তারা বেসিক্যালি একটা গাইডলাইনের মতো পায়। এবং এটা আসলে কোনো ছোট না, কারণ মানে ছোট ভিডিও না, কারণ অল্প একটু ভিডিওর মাধ্যমে আসলে যে জিনিস শিখতে সে আমার 5, 7, 8 বছর লাগছে, এইটা আমার মনে হয় না ভার্বালাইজ করা পসিবল আর বলা পসিবল বা দেখানো পসিবল। সো এইটার জন্য আমি ডিসাইড করছি যে একটা সিরিজ ক্রিয়েট করব। সিরিজটা হলো সিএসই আনটট। আনটট এই জন্য যে আসলে আমরা ইউনিভার্সিটিতে যে জিনিসগুলো শিখি না, মানে এক্সাক্ট যে জায়গাগুলোতে গ্যাপ থাকে ওই জায়গাগুলো পূরণ করা। এটা আমার অলমোস্ট 4.5 years প্রোডাকশন গ্রেড কোড লেখার এক্সপিরিয়েন্স থেকে, এবং এর আগেও যেহেতু পড়াশোনা নিজেও করে আসছি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে, আমার কাছে যেগুলো মনে হয়েছে প্রবলেমেটিক ছিল সেটার জন্য এটা পিওরলি হলো একটা দায়বদ্ধতার অ্যাঙ্গেল থেকে। সো ইটস নট এ কোর্স অর সামথিং, ওই হিসাবে এটা চিন্তা করার দরকার নাই। তো এই ভিডিও বা ভিডিও সিরিজটা আসলে কাদের জন্য? ফার্স্ট অফ অল এই সিরিজটা মেইনলি করা হবে যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, স্পেশালি যতটা ফাইনাল ইয়ারের কাছাকাছি আছে ফ্রেশ গ্রেড তাদের জন্য। এটা প্রফেশনালদের জন্য না। যারা 6 মাস বা 1 বছর অ্যাকচুয়ালি প্রোডাকশন গ্রেডে কাজ করছে তারা প্রবাবলি এই জিনিসগুলো অলরেডি জানে or অভ্যস্ত, বা তাদেরকে দেখানোর জন্য তাদের টিমে এনাফ সিনিয়র থাকবে। সো ওয়েলকাম এভরিওয়ান যারা এখনো ভিডিওতে আছে টু সিএসই আনটট এপিসোড 0। তো এপিসোড 0 খুবই ইনফর্মাল একটা এপিসোড, অলমোস্ট লাইক একটা মনোলগের মতো আর কি, আমি যেটা বলতেছিলাম। সো ওয়েলকাম এভরিওয়ান টু সিএসই আনটট এপিসোড 0। ফার্স্ট অফ অল আমি ওপেনিং এ বলতে চেয়েছিলাম যে আসলে ভিডিওটা কাদের জন্য আর কাদের জন্য না। আমি যেহেতু অলরেডি বলছি এটা প্রফেশনালদের জন্য না, এবং এটা মোস্টলি সিএসই গ্র্যাড যারা আছে তাদের জন্য, বা যারা ফাইনাল ইয়ারের কাছাকাছি আছে তাদের জন্য। তবে এখানে আরো কিছু কন্ডিশন অ্যাড হবে। তার মধ্যে হলো যাদের শর্ট ফর্ম কন্টেন্ট, দ্যাট মিনস অ্যাটেনশন স্প্যান কম, 30 মিনিট 10 মিনিটস এর উপরে আসলে অ্যাটেনশন ধরে রাখা ডিফিকাল্ট, তাদের জন্য এই সিরিজটা মোস্ট লাইকলি না। ইটস গোইং টু বি এ ভেরি লং ভিডিও। প্ল্যান্ড টাইম হলো প্রত্যেকটা ভিডিওর জন্য অলমোস্ট 30 মিনিটস টু 1 আওয়ারের রাখা। এটার একটা কারণ আছে, সেটা হলো ইন মাই ওপিনিয়ন লং ফর্ম কন্টেন্ট কনজিউম করতে না পারলে আসলে ফিল্ডে টিকে থাকা কষ্ট। দ্যাট মিনস লং টার্ম অ্যাটেনশন ধরে রাখতে না পারলে কোনো কিছুর প্রতি, এটা ভিডিও হতে পারে, এটা অডিও হতে পারে, কোনো বই হতে পারে, অ্যাকচুয়াল ইন ডেপথ লার্নিং আসলে আসে খুব লং টার্ম ফোকাস থাকার উপর থেকে। সো এটা কোনো বুলেট পয়েন্ট টাইপের কিছু না, or হ্যান্ডস অন কিছু না। এটা যেহেতু এপিসোড 0, আমরা মোস্টলি ইন্ট্রোডাক্টরি জিনিস নিয়ে কথা বলবো। ইন এ সেন্স এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এপিসোডও হইতে পারে, কারণ আমরা এখানে সবচেয়ে ফাউন্ডেশনাল টপিক গুলো নিয়ে আলোচনা করবো। ইনস্টেড অফ টেকনোলজি, ইনস্টেড অফ টেক্সট লাইক মার্ন স্ট্যাক অর সামথিং, আমরা মোস্টলি কথা বলবো র প্রিন্সিপালস এর উপরে, ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস। আমরা আসলে এজ এ ইঞ্জিনিয়ার কিভাবে চিন্তা করতে পারি, প্রবলেম আমরা কিভাবে ট্যাকেল করি, একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এস্টিমেট করি, বা মাল্টি পিপল টিমে থাকলে কিভাবে কোলাবরেট করি। স্পেসিফিক্যালি যে জিনিসগুলো আমাদের ইউনিভার্সিটিতে আসলে শেখানো হয় নাই বাট বিকামস ভেরি ভাইটাল অন এ প্রোডাকশন এনভায়রনমেন্ট অর অন এ প্রফেশনাল এনভায়রনমেন্ট। সো সেগুলোর জন্য ওকে। সো এতক্ষণ পর্যন্ত যারা মোটামুটি বোরিং ভিডিওতে আছে তাদের সবাইকে থ্যাঙ্কস। ফার্স্ট যে টপিকটা আমি টাচ করতে চাই সেটা হলো আসলে শিখবোটা কি, রাইট? অ্যাজ এ স্টুডেন্ট আমরা আসলে শিখবোটা কি, বা এই যে আমি বললাম যে আমাদের ইউনিভার্সিটিতে শিখায় না, আসলে কি শিখায় না, এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো একটা ভালো ইঞ্জিনিয়ারিং এফোর্ট, একটা ইঞ্জিনিয়ার প্রজেক্টের দিকে তাকানো। আহ, এইটা আসলে নিউ কামারদের কাছ থেকে এক্সপেক্ট করা কঠিন যে তারা একটা কোড বেস দেখে কিছু বুঝবে, কারণ আসলে আমাদেরকে শেখানো হয় না। বাট এই অ্যাটেম্পটা যারা নেয় ফার্দার ইন লাইফ, বা অ্যাটলিস্ট স্টুডেন্ট অবস্থাতেই যারা ভালো কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট দেখে, বা এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ হতে পারে, যে একটা ভালো
ওয়ার্কের স্ট্যান্ডার্ডটা কি, একটা ভালো ওয়ার্কের এক্সাম্পলটা কি, এইটা যারা ইন ডেপথ দেখে এবং এইটা বোঝার চেষ্টা করে কেন এই জিনিসটা ভালো। So, আমি একটা ভালো এক্সাম্পল দিই। ধরো আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে প্রজেক্ট করতেছি ছোটখাটো, আমাদের প্রজেক্টের এক্সপিরিয়েন্স যদি এইটাই হয় যে আমি আমার বন্ধু বান্ধবদের কোড দেখছি এবং আমার নিজের কোড দেখছি। মনে রাখতে হবে আমার বন্ধু বান্ধব আমার মতন ফ্রেশার, তারা কোনোদিন প্রোডাকশনে কিছু লেখে নাই, তাদের কোড কোনো 8 বছর 10 বছর 15 বছর এক্সপিরিয়েন্স আলা কেউ রিভিউ করে নাই, কখনো ফিডব্যাক দেয় নাই, তারা ওই টোটাল লার্নিং প্রসেস নেই। আমাদের কাছে মনে হবে যে ক্লাসে যে ফার্স্ট বা কোর্সে যে হাইয়েস্ট মার্কস পাচ্ছে মেবি তার প্রজেক্টটাই বেস্ট প্রজেক্ট। বাট দ্য ট্রুথ হইলো লাইক ভালো ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট আসলে অসাধারণ রকমের ভালো হয়। এই যে আমরা লিনাক্স ইউজ করি, আমরা অনেক ওপেন সোর্স টুল ইউজ করি, অনেক ফ্রেমওয়ার্ক ইউজ করি যেগুলো অনেক পপুলার, মেবি লারাভেল, আমরা অনেক সময় যে রিয়্যাক্ট বলি, রিয়্যাক্ট নিজেও একটা ফ্রেমওয়ার্ক এবং এটার পিছনে, এটা আপডেট করার পিছনে ইঞ্জিনিয়ারিং টিম থাকে, অনেক ইঞ্জিনিয়ারদের এফোর্ট যায়। এইটা যারা মেনটেন করতেছে তাদেরও ইঞ্জিনিয়ারিং প্রসেস আছে। এগুলা যদি আমরা কোনোদিন না দেখি আমাদের মনে হবে যে আমরা সে আমাদের টিচাররা যতটুকু বলতেছে বা আমাদের বন্ধু বান্ধবরা যতটুকু করতেছে এইটাই মেবি ইঞ্জিনিয়ারিং এর স্ট্যান্ডার্ড। এবং আমরা যতক্ষণ এই আইডিয়াতে থাকি যে এইটাই স্ট্যান্ডার্ড, তখন পর্যন্ত আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের নলেজ গ্যাপটা আসলে কত বড়। Like, কি হিউজ অ্যামাউন্টের জিনিস আছে যেটা আমরা জানি না, যেটা আমাদের জানা উচিত। আমরা কি জানি না কোনো কিছু শেখার ক্ষেত্রে, এইটা জানা হলো সবার আগে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো নাম্বার ওয়ান যে জিনিসটা আমরা ফোকাস করবো যে আমরা কি জানি না এটা আসলে কিভাবে বের করব। তো এই যে একটা গুড ওয়ে বললাম ফার্স্টেরটা, যে একটা ভালো প্রজেক্ট দেখা। সো এই প্রজেক্ট আমরা ডিসাইড করব কোনটা যেটা আমরা দেখব। সো ওপেন সোর্স সলিউশন গুলা দেখা খুবই ভালো, যতক্ষণ একটা ওপেন সোর্স সলিউশন পপুলার মেইন স্ট্রিম। এবং এই ওপেন সোর্স সলিউশন যে কোনো কিছু হতে পারে যেটা নিয়ে তুমি কাজ করো, যেমন লিনাক্সের কথা বললাম, একটা অপারেটিং সিস্টেম দেখে হয়তো বা বোঝাতে হবে না, আমরা একটা ছোট জিনিস চিন্তা করতে পারি যে আমরা যারা পিএইচপি তে কাজ করি আমরা চিন্তা করতে পারি লারাভেল ফ্রেমওয়ার্কটা আন্ডারনিথের যে কোডটা এটা আসলে কিভাবে কাজ করে, বা যারা রিঅ্যাক্ট নিয়ে ফ্রন্ট এন্ডে কাজ করবে তারা কিভাবে দেখবে যে আসলে এই জিনিসটা আন্ডারনিথ কিভাবে কাজ করে। ইনফ্যাক্ট কারো যদি লাইক আরো সিরিয়াস কিছু দেখার ইচ্ছা থাকে, তারা যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছে এই ল্যাঙ্গুয়েজও কিন্তু আপডেট হয়, পিএইচপির নতুন ভার্সন আসে, জাভাস্ক্রিপ্টের নতুন ভার্সন আছে। এই ল্যাঙ্গুয়েজগুলো মেইনটেইন হচ্ছে কিভাবে, যেহেতু এগুলো ওপেন সোর্স এগুলোর কোড বেস দেখা যায় এবং অনেক ক্ষেত্রে প্রসেসটাও দেখা যায়। দ্যাট মিনস এটা যারা মেইনটেইন করে, মেইনটেইনাররা ইউটিউবে ভিডিও রাখে, ওপেন সোর্সের অনেক লাইভ স্ট্রিমিং করে, যে আমরা এখন কোড লিখতেছি, যে সিনিয়র ইঞ্জিনিয়ার কোড লিখতেছে সে ডিরেক্ট এটা স্ট্রিম করে, সেটা রেকর্ড পাওয়া যায়। আরেকটা গুড ওয়ে যেটা এখন আছে সেটা হলো এই প্রজেক্টের কোড বেসটা নামানোর পরে ওইটাতে কোনো একটা এআই টার্গেট করে বলা, আস্ক মি এনিথিং টাইপের প্লাগইন আছে, যে আমাকে এটা একটা হাই লেভেল আর্কিটেকচার দাও, এটা কিভাবে কাজ করতেছে। ওইখানে মেইনটেইনারদের জন্য লেখা থাকে মার্কডাউনে যে আমরা আসলে কি করলে কিভাবে এটাতে কন্ট্রিবিউট করতে পারে, ওদের যে কন্ট্রিবিউশনের গাইডলাইন, প্রজেক্ট সেটআপের গাইডলাইন, এগুলা দেখলেও বোঝা যায় যে একটা গুড প্রজেক্টে আসলে কি কি জিনিস মেনটেন করা হয়। এটা পিআর কেউ দিবে, দ্যাট মিনস যারা একদমই জানে না যে পিআর কি, এটা হলো একটা পুল রিকোয়েস্ট বা বেসিক্যালি একটা রিকোয়েস্ট যে ভাই আমি এই কোডে এই চেঞ্জ আনছি, এইটা মেন কোডের সাথে এক করে দাও বা মার্জ করে দাও বা ওই চেঞ্জেসটা নিয়ে আসো। তো এই যে কোনো চেঞ্জেস আনার জন্য আসলে কি কি প্রসিজার ফলো করে, ইউনিট টেস্ট পাস করে কিনা এক্সেট্রা, এইটা হলো শেখার খুব ভালো একটা ওয়ে। সেকেন্ড যে ওয়ে সেটা হলো জব ডিসক্রিপশন দেখা। এটা আমি দেখছি খুব কম মানুষ আর্লি অন ক্যারিয়ারে দেখে, যতক্ষণ না পর্যন্ত তাদের লাইক অ্যাকচুয়াল একটা জবের দরকার পড়ে। তুমি যে জবে অ্যাপ্লাই করতে চাও ওই জবের ফিল্ডে যারা আছে আইদার তাদের রিজুমে দেখা, বা ওই জবের ওপেনিং যখন ক্রিয়েট হচ্ছে, লাইক আমরা ফ্রেশার চাচ্ছি এক্স ওয়াই জেড পজিশনে, ব্যাক এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, ডাজন্ট ম্যাটার, এইটার যে রিকোয়ারমেন্ট থাকে এই রিকোয়ারমেন্ট দিকে তাকায় চিন্তা করা যে আমি যদি ফিউচারে এই পজিশনে যাই আমার অ্যাটলিস্ট এই জিনিসগুলো শেখা লাগবে। এবং খুব ভালো আইডিয়া হলো 10টা এরকম জব ডিসক্রিপশন দেখে বের করা যে এটার মধ্যে কোন জিনিসগুলো কমন এবং রিকারিং। কারণ কিছু কিছু ক্ষেত্রে কোন একটা টেকনোলজি একটা কোম্পানি স্পেসিফিক হতে পারে বা খুবই স্পেসিফিক প্রজেক্টের জন্য দরকারি হতে পারে, বাট কিছু কমন জিনিস এটা অলমোস্ট গণহারে সব জায়গায় থাকে। যেমন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার যারা তাদের একটা রেস্ট এপিআই কিভাবে লিখতে হয় এটা মিনিমাম এটা জানতেই হবে, রাইট? তার সাথে অনেকে বলবে গিট বা গিটহাব কিভাবে কাজ করে, সিআইসিডি পাইপলাইন কিভাবে কাজ করে, এটা টেস্টিং কিভাবে লেখে, ইউনিট টেস্ট কিভাবে লেখে, ইন্টিগ্রেশন টেস্ট কিভাবে লেখে, রিগার্ডলেস অফ ল্যাঙ্গুয়েজ অর ফ্রেমওয়ার্ক।
সো জব ডিসক্রিপশনের একটা সিনথেসিস বা সামারি নেওয়া। এখানেও এআই কে ইউজ করা যায়। ডিরেক্ট এআই কে বলা যায় এরকম তুমি ১০ টা ডিসক্রিপশন লেখো এবং স্কিলগুলো আমাকে র‍্যাংক করে দাও। এআই অলমোস্ট অনলাইনে যদি রিসার্চ মোড বা রিসার্চ টাইপের কোনো স্কিল এড করে তারপর করা হয়, সে খুব সুন্দর করে রিকোয়ারমেন্ট গুলা দিয়ে দিতে পারে। যে আসলে কি, কি জানা লাগে। দ্যাটস সেকেন্ড ওয়ে। যে আসলে আমাদের কারেন্টলি কি ল্যাকিং আছে একজন অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার যে কাজ করে বা হায়ার্ড হয় তার সাথে। থার্ড হলো যেটা আমি এর একটু আগেও একটু টাচ করছিলাম যে ভালো ইঞ্জিনিয়ারদের রেজুমে দেখা বা তাদের প্রজেক্ট দেখা। অনেক ভালো, ভালো ইঞ্জিনিয়াররা একটা পাবলিক ফেসিং রিপোজিটরি মেইনটেইন করে, অনেক সময় একটা ওয়েবসাইট মেইনটেইন করে যেখানে তারা কি শিখতেছে, কি পড়তেছে এই ধরনের ব্লগ দেওয়া থাকে। রিসেন্টলি আমি আ মেটাতে কাজ করে ওমর ফারুক ভাই উনার ওয়েবসাইটে গেছিলাম। তো ওখানে অনেক ভালো, ভালো লেখা আছে এবং আমি কিছু লেখা থেকে নিজেও আ উপকৃত হইছি। যেটা ডিরেক্টলি আমার প্রজেক্টের ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক মেইনটেইন না করলেও তার আন্ডারলাইং প্রিন্সিপাল গুলো আমি যেসব কাজ করি তাতে অ্যাপ্লিকেবল হয়। সেরকম হইতে পারে এটা গুগলে জব করতেছে এরকম সাদমান সাকিব ভাইয়ের হইতে পারে। আরো অনেক মেম্বার আছে actually যারা বাংলাদেশ থেকে ভালো পজিশনে আছে। আমার অনেক ইন্টারন্যাশনাল মেম্বারও আছে। রাইট? ডিরেক্ট Anthropic এ কাজ করে দ্যাট মিনস Claude এর যে এআই আছে বা Facebook এ কাজ করে, মেটাতে কাজ করে। এরকম ইঞ্জিনিয়াররা তাদের ওয়ার্ক পাবলিকলি শেয়ার করে রাখে অনেক ক্ষেত্রেই। কোনো পেটেন্ট, রিসার্চ পেপার তারা কি পড়তেছে, তাদের রিকমেন্ডেড বুক লিস্ট এটসেট্রা। সেগুলা দেখলে আসলে একটা আইডিয়া পাওয়া যায় যে অ্যাজ এ গুড ইঞ্জিনিয়ার বা অ্যাজ টু গ্রো অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমাদের আসলে কতটুকু শিখা দরকার এবং কি পরিমাণ শিখা দরকার। তো এখানে ওয়ার্নিং দিয়ে রাখি যে এই লিস্টটা দেখলে অনেক ক্ষেত্রেই ওভারওয়েলমড ফিল হতে পারে। কারণ যে ইঞ্জিনিয়ার ১০ বছর ১৫ বছর ফুল ফোকাসে, ফুল ডেডিকেশনে কাজ করতেছে ডেফিনিটলি অনেক কিছু জানে। এবং অ্যাজ এ ফ্রেশার এটা দেখলে ওভারওয়েলমড ফিল হতে পারে বাট এরকম কিছু নয়। সব ইঞ্জিনিয়াররাই এট ওয়ান পয়েন্ট কম্পিউটারে স্টার্ট বাটনে চাপ দেয় নাই। নতুন কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করে নাই। এই স্টেজটা পার করে আসছে। রাইট? এবং আমি অনেক ভালো ইঞ্জিনিয়ার জানি যারা হয়তোবা ইউনিভার্সিটি লেভেলের আগে কোনো কম্পিউটারের টাচেই আসতে পারে নাই। অনেকের ফাইন্যান্সিয়াল অবস্থা এত খারাপ ছিল যে ইউনিভার্সিটির ১-২ ইয়ারের ভিতরেও তারা ল্যাবের পিসি বাদে অন্য কোনো পিসি ধরতে পারে নাই। বাট দে টার্ন আউট টু বি ওয়ান্ডারফুল ইঞ্জিনিয়ার্স। বাই দ্য ওয়ে আমি ফুল কনভারসেশন এ যখন ইঞ্জিনিয়ার বলতেছি মোস্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর টেক রিলেটেড ইঞ্জিনিয়ারদের কথাই বলতেছি, নট সিভিল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কারণ ওইটা আসলে আমার ফিল্ড না। ইটস নট রিলেভেন্ট টু দ্য কনভারসেশন। সো এইটা হলো ৩ টা ওয়ে যেখানে আমরা বেসিক্যালি বের করতে পারি যে আমাদের আসলে কি শিখা উচিত বা কিভাবে শিখবো। সো এটা হলো আমার কনভারসেশনের ফার্স্ট পার্ট। নেক্সট আসে যে আমি বুঝতে পারলাম যে আমি কি, কি জানি না। এখন আমি শিখবো কিভাবে? এইখানে আ বললে অনেক এইখানে আমাদের বাংলাদেশে আই থিংক শিখার ওয়ের মানে অভাব নাই। অনেক কোর্স বিক্রেতা আছে। আ একে তাবিজ বিক্রেতা। যদিও আমি কোর্স বিক্রিটাকে খারাপ কিছু হিসেবে দেখি না যদি তারা অ্যাকচুয়ালি ভালো কনটেন্ট প্রোভাইড করে। আ সেকেন্ড যেটা, এটা খুব একটা পপুলার না। সেটা হলো নিজে, নিজে অনলাইনে YouTube দেখা। মানে এটা পপুলার না বলতে হলে অনলাইনে হাইপ নাই বাট মানুষ এটা অ্যাকচুয়ালি অনেক ফলো করে। নিজে, নিজে শিখার ট্রাই করে হুইচ ইস গ্রেট। স্পেশালি যারা সেলফ ডিসিপ্লিন নিজে থেকে শিখে এটা ভালো। থার্ড যে ওয়ে এইটা খুবই আন্ডার ভ্যালুড বাট honestly এটা প্রবাবলি সবচেয়ে এফেক্টিভ ওয়ে। এটা হইলো কিছু ভালো বই গ্যাদার করা এবং একটা লং টার্ম স্পেন্ড করে বইগুলো পড়া, বোঝা এবং একটা প্রজেক্ট বিল্ডের করা ওইটার উপরে এবং প্রজেক্ট বিল্ডের স্টেপে, স্টেপে এই যে বইগুলা পড়লাম বা যদি পুরাতন কোনো প্রজেক্ট থাকে, ওই বই পড়ে বই থেকে আমি যা শিখলাম ওইটা ওই প্রজেক্টে এপ্লাই করা। এবং আমি খুব কম মানুষকে এটা করতে দেখছি। যদিও আমি পার্সোনালি সবচেয়ে বেশি আউটপুট এই মেথডে পাইছি সেটা হলো ভালো বই পড়া। যেমন আমি যখন আর্লি অন ক্যারিয়ারে ছিলাম, আমি তখন আসলে কোনো পুরাতন কোড বেসে কাজ করি নাই। যে কোড বেস আমি ল্যান্ড করলাম ইউনিভার্সিটি লেভেলে যেহেতু আমরা সবসময় একদম জিরো থেকে নিজেরাই প্রজেক্ট বানাই, নিজেরাই কাজ করি। খুব কম মানুষ ওপেন সোর্স কন্ট্রিবিউশন করে বা কাজ করে। যারা করে তারা আসলে দে আর ইন দ্য রাইট পাথ, তারা ভালো কাজ করতেছে। তো যখন আমি দেখলাম যে ওকে এটা এক্সিস্টিং কোড বেসে কিভাবে কাজ করে, তখন আমি মোটামুটি খাবি খাইতেছিলাম। আ এরপর আমি রড বি ফাউলারের একটা বই পড়লাম, রিফ্যাক্টরিং যে এক্সিস্টিং কোড বেস ভালো না হয় সেটাতে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। বেসিক্যালি পুরা বইটা এটার উপরেই ছিল। এবং এটা বেশ থিক একটা বই ছিল আরকি। ২৫০-৩০০ পেজের উপরে তো হবেই। তো সিমিলারলি আরো বই ছিল হাউ টু ওয়ার্ক উইথ লেগেসি কোড এটসেট্রা। যেকোনো ইঞ্জিনিয়ারিং টপিকের উপরে লাইক ১ টা বা ২ হাই কোয়ালিটির বই এন্ড টু এন্ড যদি কেউ থরোলি পড়ে উইথ ক্লিন আন্ডারস্ট্যান্ডিং লাইক নোট নিয়ে ভালো করে পড়ে অ্যাকচুয়াল একটা প্রজেক্টের সাথে মিল করে, আই থিংক তার ওই এন্ডে লাইক
অন্য যারা ফ্রেশার ইঞ্জিনিয়ার আছে অ্যাটলিস্ট ইনফ্যাক্ট 1-2 ইয়ার যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের চাইতেও 80 to 90% আগে থাকা যায় শেয়ার নলেজের দিক থেকে আর কি। সো এইটা আন্ডার রেটেড এই জন্য বললাম যে মানুষ খুব একটা ফলো করে না, মনে করে একাডেমিক বই তো অনেক পড়ছি। আসলে একাডেমিক বই পড়ার পরেও আরো অনেক পড়াশোনা করা লাগে, এবং এইটা আমার একটা জেনুইন উপদেশ থাকবে। প্রচুর পরিমাণে বই, এবং যদি পসিবল হয় কিছু রিসার্চ পেপারও পড়া, বোঝা লাগবে না, জাস্ট সামারিটা বোঝা। অনেক সময় 2 মিনিট রিভিউ, 5 মিনিট রিভিউ থাকে রিসার্চ পেপারের উপর, লেটেস্ট কি হচ্ছে টেক ওয়ার্ল্ডে এগুলোর দিকে একটু খেয়াল রাখা, এবং বই পড়া যেটা বললাম। ফোর্থ যে ওয়েটা, এটাও খুবই এফেক্টিভ, তবে এটা এফেক্টিভ হওয়া শুরু করে একটা সার্টেন অ্যামাউন্টে ফাউন্ডেশনাল নলেজ বিল্ড হওয়ার পরে। সেটা হলো নিজে নিজে হ্যান্ডস অন প্রজেক্ট কাজ করা বা বিল্ড করা। একদম জিরো থেকে আই ডোন্ট থিঙ্ক যে এটা খুব কাজ করে, যদি অনেকে বলে যে হ্যান্ডস অন করা, হ্যান্ডস অন করা, হ্যান্ডস অন করার মাধ্যমে শিখবে। হ্যান্ডস অন করার মাধ্যমে ডিরেক্টলি একদম শুরুতে শেখার ক্ষেত্রে যেটা হয়, স্পেশালি কমপ্লেক্স প্রজেক্ট শুরু করলে, সেটা হলো যেহেতু আগের মেথডগুলো, অর্থাৎ সে কোনো ভালো প্রজেক্ট দেখে নাই, সে কোনো ভালো বই পড়ে নাই, সে আসলে জানে না যে অ্যাকচুয়াল গুড প্র্যাকটিসেস কি। গুড প্র্যাকটিস ইমপ্লিমেন্টেশন করলে ওইটা সলিড হয় ব্রেনে, এটা অনেক দিন পর্যন্ত মনে থাকে, এবং অনেক নুয়ান্সেস থাকে ইমপ্লিমেন্টেশনের সময় যেগুলো খেয়াল হয়। বাট গুড প্র্যাকটিসেস কি হবে এটার কোনো আইডিয়া ছাড়াই প্রজেক্ট বিল্ডিং স্টার্ট করলে যেটা হয়, স্পেশালি কমপ্লেক্স প্রজেক্ট, আমি ছোট প্রজেক্টের ক্ষেত্রে না, ডেফিনেটলি ছোট ছোট প্রজেক্ট লাইক 1 উইকের মধ্যে দাঁড়া করানো যাবে না, এমন হবি প্রজেক্টের উপরে ননস্টপ কাজ করতে থাকা উচিত। এটা শেখা এবং কন্টিনিউইটি রাখার জন্য আর কি, মাসল মেমোরি গ্রো করার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। যেটা হয় যে যেহেতু সে ওটা জানে না, সে বুঝতেও পারে না যে ওটা কি হবে। সো এইটা হলো লাইক থার্ড ওয়ে। ফাইনাল যে ওয়ে সেইটা আই থিংক খুব কম মানুষ বলে, বাট অফিসিয়ালি এটা লাইক গ্রেটেস্ট সেপারেটর এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার অ্যান্ড নন এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারদের মধ্যে, এটা হলো ডিরেক্ট মেন্টরশিপ অ্যান্ড রিভিউ। এটার কারণ হলো, যে কারণে কোম্পানিরা জেনারেলি লাইক জিরো এক্সপিরিয়েন্স যারা আছে বা ফ্রেশার যারা আছে তাদেরকে নিতে চায় না, বা নিলে এক্সপিরিয়েন্স খারাপ হয়। প্লাস যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের প্রেফার দেওয়ার একটাই কারণ, সেটা হলো ডিরেক্ট টিমের সাথে যারা প্রোডাকশনে কাজ করে তাদের একটা ইনসেন অ্যাডভান্টেজ থাকে, সেটা হলো তারা ডিরেক্ট মেন্টরশিপ পায় তাদের সিনিয়রদের কাছে, টেক টিম লিড যে থাকে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হোক, অনেক ক্ষেত্রে ডিরেক্ট সিটিওর কাছ থেকেও। এবং এই শিক্ষাটা আসলে খুবই ভ্যালুয়েবল, এবং এটা আসলে আমাদের ইউনিভার্সিটিরা কোনো রকম ওপেনিং রাখে না। আমরা যাদের কাছ থেকে শিখি তারা আসলে মেবি অনেকে লাস্ট 10 বছরে কোনো প্রোডাকশন গ্রেডে কোড লেখে নাই, যদিও তারা টিচার অ্যান্ড উইথ জেনুইন রেসপেক্ট, তারা আসলে প্রোডাকশন যা কাজ হচ্ছে রিসেন্টলি তার থেকে অনেকটাই আলাদা থাকে। তাদের স্টুডেন্টদেরকে শেখানো এই জন্য অনেক কষ্ট হয়ে যায় যে আসলে কি হচ্ছে, কিভাবে করা উচিত। স্পেশালি আমাদের কান্ট্রিতে, যেখানে আসলে খুব ভালো টিচার ওইভাবে নিয়োগ দেওয়া হয় না, বা টিচারদের আপস্কিলিংও করা হয় না, যে জিনিস বা ম্যাটেরিয়াল পড়ানো হচ্ছে সেটাও আসলে আপ টু ডেট করা হয় না। এইখানে মেন্টরশিপের কথাটা বললাম, যে যে ইঞ্জিনিয়ার একদম ফ্রেশার, একদম ইন্টার্নশিপে হয়তো বা সে ঢুকছে, সে ধরে নিলাম একদম কিছু পারে না, একদম একটা বেস লেভেল জাস্ট কোনো মতে একটা ইফ এলস কন্ডিশন লিখতে পারে, সেও যদি 6 মাস একটা প্রোডাকশন এনভায়রনমেন্টে থাকে, ফোর্সফুলি বাধ্য হয়ে তাকে শিখতে হবে, কারণ সে যখনই কোনো কোড পুল রিকোয়েস্ট দিচ্ছে বা কোড সাবমিট করতেছে বা একটা প্রজেক্ট সাবমিট করতেছে, এইটা একজন খুবই এক্সপিরিয়েন্স মানুষ দেখতেছে এবং এটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতেছে। এই ফিডব্যাকের থ্রুতে এবং ডিরেক্ট মেন্টরশিপের থ্রুতে যে স্পিডে শিখা যায়, এইটা মানে আনবিলিভেবল। আমরা আসলে ওয়ান অন ওয়ান মেন্টরশিপে যেভাবে শিখি, নিজে থেকে আসলে ওই স্পিডের ধারে কাছে শিখি না। কিছু এক্সেপশনাল ট্যালেন্ট থাকতে পারে যারা নিজেরা ওইটা বিট করে, বাট মেজরিটি অফ দ্য পিপল আসলে ওইটা করতে পারে না। যার কারণে যে 4 বছর সে তো সফটওয়্যার বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লো, 4 বছর পড়ার পর সে যতটুকু না শিখে, মাত্র 6 মাসের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স বা 1 বছর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে দেখা যায় তার চেয়ে বেশি শিখে। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে এটা হয়েছে। আমি পার্সোনালি মনে করি প্রোডাকশন গ্রেডে যখন কাজ করছি তখন আমি র্যাপিডলি জিনিসপত্র শিখতে পারছি। রাইট? অনেক মিস্টেক আমার করা লাগে নাই, অনেক ইনএফিশিয়েন্ট মেথডে আমার যাওয়া লাগে নাই, কারণ আমাকে আমার সিনিয়র, আমার কোনো কলিগ, রাইট, কেউ একজন এসে বলছে যে নো, দিস ইজ নট দ্য বেস্ট পাথ, আমি নিজে এটা করতে ভুল করছি, তুমি করো না, তুমি অন্যভাবে শিখো, অন্যভাবে অ্যাটেন্ড করো। আমি তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ এখনো। অলওয়েজ আমার ইউনিভার্সিটির সিনিয়র, আমার কলিগরা যাদের কাছ থেকে শিখতে পারছি এবং এখনো কন্টিনিউয়াসলি শিখতেছি। এই জিনিসটা স্টুডেন্টরা মিস করে। আমি খুব কম স্টুডেন্ট দেখছি যাদের অ্যাকচুয়ালি ইন ডেপথ কানেকশন থাকে এমন কারো সাথে যারা অ্যাকচুয়ালি ওয়ার্কিং আছে। আমি জানি যে নিজেদের ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে থাকাটা লাইক এইটা অনেক
লাইক ফান, অনেক মজা এবং এটার বাইরে সহজে বের হইতে ইচ্ছা করে না, হেজিটেশন হয় না। বা নেটওয়ার্কিং তখনই দরকার পড়ে যখন লাইক ভাই একটা জব লাগবে, একটা রেকমেন্ডেশন দিয়েন এক্সেট্রা। এই টাইপের টাইমেই। বাট এর বাইরেও আসলে হয়। লাইক ভাই আমি এরকম একটা জিনিস শিখতেছি, বুঝতেছি না। আপনার কাছে কি একটু টাইম হবে কিনা? বা ৪ জন ৫ জন মিলে। অ্যান্ড আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলে যে টেক ফিল্ড এট লিস্ট, টেক ফিল্ড অ্যান্ড সফটওয়্যার লাইনে মানুষ খুবই হেল্পফুল। লাইক আমেজিং পিপল, রাইট? খুবই অ্যামেজিং পিপল এবং এটার একটা কারণ আছে। সেটা হলো যখন কোনো সফটওয়্যার টিম ডুবে সবাইকে নিয়েই ডুবে। একটা প্রজেক্ট ডুবলে একা কারো উপরে ব্লেম দেওয়া যায় না যে অমুকের জন্য হইছে। সবার একটা সমষ্টিগত রেসপনসিবিলিটি থাকে। একটা কালেক্টিভ ওনারশিপ থাকে প্রজেক্টের উপরে। যার কারণে কোনো মেম্বার যদি উইক থাকে ইঞ্জিনিয়ারিং একটা টিমে, অন্যরা চায় সে যাতে তার উইকনেসটা মিটিগেট করতে পারে এবং তাকে যাতে যতটা সম্ভব ভালো আপ টু ডেট করা যায়। সবসময় যারা জুনিয়র থাকে তারাও চায়। যারা ইকুইভ্যালেন্ট লেভেল আছে তারাও চায়। ইনফেক্ট যারা জুনিয়র তারাও চায় যে বাকি সব টিম মেম্বাররা ভালো হোক। রাইট? এবং একটা ইঞ্জিনিয়ারিং টিম সবসময় চায় যাতে আরো ভালো ইঞ্জিনিয়াররা তাদের টিমে আসুক। সো এই দিক দিয়ে আই থিংক ওই কালচারটা ডিরেক্টলি অ্যাজ এ পারসন যারা কাজ করে তাদের উপরও ফ্লো করে। তারাও আমি দেখছি যে শিখানোর ক্ষেত্রে কোনো কিছু ডিসকাস করার ক্ষেত্রে সবসময় হেল্পফুল। এবং এটা আমি বললাম যে অন্যান্য প্রফেশনেও আমার বন্ধু-বান্ধব আছে। তো তারা যখন তাদের ওয়ার্ক প্লেস ডিসক্রাইব করে বলে যে লাইক একটা মিস্টেক হইছে। আপার ম্যানেজমেন্ট হয়তোবা তাদেরকে ব্লেম দিছে, দোষ দিছে যে এর উপরে দিয়ে হইছে, একটা ব্লেম গেম খেলা থাকে। টেক ফিল্ডে এরকম আমি আসলে খুব কম দেখছি। মেক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, কেউ যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে না পারে তখন অন্যরা এসে বলে যে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? লাইক বলেন ভাই আপনাকে কিভাবে হেল্প করতে পারি? কি করলে আপনি ইমপ্রুভ করবেন? এটসেট্রা। লাইক এটা ডিরেক্টলি ওপেনলি জিজ্ঞাসা করা হয়। এবং এটা যদি কেউ বলে যে ভাই আমি এটা পারতেছি না, আমাকে কেউ একজন মেন্টর করলে গাইড দিলে ভালো হতো। দে আর হ্যাপি, ভেরি হ্যাপি টু ইনভেস্ট মোর টাইম ইন ইট। এবং এটা স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। লাইক তোমাদের ইউনিভার্সিটির যদি কোনো সিনিয়র থাকে যাদেরকে রিচ আউট করে ডিরেক্ট শিখতে পারবা, দেন আই থিংক দ্যাটস লাইক এ ভেরি গুড ওয়ে টু কিপ ইন টাচ। সবসময় না, ছোটখাটো কোয়েশ্চেনে না, ডেফিনিটলি নিজে একটা জিনিস শেখা ট্রাই করার পরে জাস্ট জাস্টিফাই লাইক ভাই আপনি আমাকে একটা মক ইন্টারভিউ নিতে হেল্প করেন। আপনি আমার একটা ইন্টারভিউ নেন বা আপনি আপনার রিসেন্টলি যে প্রজেক্টে কাজ করতেছেন, কি নিয়ে কাজ করতেছেন একটু শেয়ার করেন আমাদের সাথে। দিস ক্যান বি a ভেরি গুড লার্নিং অপরচুনিটি এবং এটা একটা সলিড নেটওয়ার্কিং অপরচুনিটি হিসাবে থাকে। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো ডিসপাইট আমরা যেটা মনে করি নেটওয়ার্কিং আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে প্লে করে। যদি আমরা মনে করি যে আমরা লাইক কোড নিয়ে কাজ করতেছি সবসময় বা একটা ডেস্কে বসে কাজ করতেছি এরকম না। ভালো ইঞ্জিনিয়াররা বাই ডিফল্ট অন্য ভালো ইঞ্জিনিয়ারদের সহচর্যে থাকে এবং তাদের মধ্যেও কানেকশন ভালো থাকে। এটার কারণ আমরা ২ ভাবে দেখতে পারি। এক হলো একজন ভালো ইঞ্জিনিয়ার যে ধরনের কোম্পানিতে যায়, তাদের বারটাও ওই স্ট্যান্ডার্ড থাকে। লাইক একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের নিচে আমরা ইঞ্জিনিয়ার হায়ার করব না। সো ডেফিনিটলি ওই কোম্পানিতে যারা ঢুকতেছে দ্যাট মিনস ওই একজন ভালো ইঞ্জিনিয়ার তার কলিগরাও বাই ডিফল্ট ভালো ইঞ্জিনিয়ার হইতেছে। কোন খারাপ কোম্পানিতে কোনো ভালো ইঞ্জিনিয়ার ঢুকেও যায়, সে খুব দ্রুত এখান থেকে অন্য জায়গায় ভালো অফার পেয়ে যায় এবং মুভ অন করে। অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ হাউ ইট ওয়ার্কস। সেকেন্ড হলো ভালো ইঞ্জিনিয়ারদের হ্যাবিট প্রায় সেম থাকে। যেমন আমি বললাম যে আমি কিছু ইঞ্জিনিয়ারকে ফলো করি, তাদের কাজ দেখি। সেম ওই ইঞ্জিনিয়াররা তারাও হয়তোবা এরকম অন্য ভালো ইঞ্জিনিয়ারদের কাজ খুঁজে বের করার ট্রাই করে যে আসলে কি হইতেছে না হইতেছে এরকম বই পড়ার, এরকম টেকনোলজি নিয়ে কাজ করে আপ টু ডেট থাকার। সো ইন্ডাস্ট্রি লেভেলে ডেফিনিটলি এক্সপেরিয়েন্সের একটা ফ্যাক্টর থাকে। বাট জেনারেলি ভালো ইঞ্জিনিয়াররা ভালো ইঞ্জিনিয়ারদের সাথে কানেক্টেড থাকে এবং তারা অন্য ভালো ইঞ্জিনিয়ারদেরকে রেফার করে। সো দ্যাটস অলসো ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এই জন্য মেন্টরশিপের দিকে যাওয়া বা ভালো ইঞ্জিনিয়ারদের সাথে কানেকশন রাখা, অনেক সময় টেক আড্ডা হয়, অনেক ফেসবুক গ্রুপে পোস্ট হয় যে এরকম কয়েকজন প্রফেশনাল আমরা অমুক জায়গায় একত্রিত হচ্ছি, অনেক সময় সেমিনার হয়, সেশন হয় এবং ওয়ার্কশপ টাইপের হয় এবং অনেক ক্ষেত্রে এইসব ওয়ার্কশপ বাই ফার বেশি এফেক্টিভ। সো এই ধরনের সেশন বা এমন জায়গায় যাওয়া যেখানে আরো ভালো ভালো মানুষরা যাচ্ছে, দ্যাটস অলওয়েজ অ্যান আই ওপেনিং এক্সপিরিয়েন্স এবং অনেক ক্ষেত্রে ওইখানে এমন জিনিস শেখা যায় যেটা হয়তোবা বইয়েও এখনো আসে নাই বা টেকনোলজিটা এতটাই নতুন বা একটা এক্সপেরিমেন্টাল লেভেলে জিনিস আছে কোনো কিছু। ওই জিনিসগুলা শেখার খুব ভালো ওয়ে হলো ভালো ইঞ্জিনিয়ারদের সাথে কানেকশন রাখা। তারা যদি কোনো বই লেখে, ব্লগ লেখে এগুলা পড়া, রাইট? এবং টেক কমিউনিটি গুলাতে থাকা, অ্যাক্টিভ টেক কমিউনিটিতে যেমন Facebook বা YouTube বা Insta তে রিলস দেখার চাইতে Twitter কারেন্টলি X বা Reddit এর ফোরাম আছে ওইসব জায়গায় যাওয়া, দেখা যে মানুষ বা হ্যাকার নুনের যে নিউজ আছে, এই জাতীয় জিনিস ফলো করা যে আসলে কি নিয়ে মানুষ কথা বলতেছে এখন, কিছু ডিসকর্ড সার্ভার থাকা, আনকমন এরিয়া
কিন্তু এখানে মানুষ লাইক ফানি ভিডিওস হয়তোবা দেখতেছে না, ক্যাট ভিডিওস দেখতেছে না। বাট জেনুইনলি ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র শেয়ার হইতেছে, কথা বলতেছে, ডিসকাশন হইতেছে। ওগুলা দেখতে পারো আই থিংক অ্যাজ এ স্টুডেন্ট গ্রেট লার্নিং অপরচুনিটি। কারণ এডুকেশন সিস্টেমের উপর কোনো রকম আশা রাখা উচিত না। এডুকেশন সিস্টেম কোনোভাবেই ডিজাইন করা হয়নি মানুষকে শেখানোর জন্য, এটলিস্ট বাংলাদেশ এডুকেশন সিস্টেম। এবং এইটা মানে অনেকেই হলো জাস্ট লাইক ডিগ্রি নিচ্ছি এইটার ভরসায় থাকার কারণে লাইফ টাইমে একটা মেজর অ্যামাউন্ট টাইম সাফার করে। আহ, এবং এই সাফারিংটা যেভাবেই হোক অ্যাভয়েড করা উচিত। নিজে থেকে অন্যান্য ম্যাটেরিয়ালস গুলা ওয়ে গুলা বললাম শেখার, এগুলা ট্রাই করা উচিত কোনটা আসলে নিজের জন্য কাজ করতেছে ভালো এবং ওগুলা ফলো করা। সো আমরা কি কি জানি না এইটা নিয়ে সোফার কথা বললাম, কিভাবে শিখবো এটার মেইন স্ট্রিম গুলাও কথা বললাম। এখন ফাইনালি যেটা আসে সেটা হলো আমি যে শিখলাম এইটা আমি যাচাই করব কিভাবে, আর এটা আমি কনভে করব কিভাবে। যাচাই করা আর কনভে করা এইটা খুবই ইম্পর্টেন্ট। যাচাই করা এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় মনে করি যে ও আমি তো একটা প্রজেক্ট বানাইতে পারতেছি, হয়তো বা প্রজেক্টের অর্ধেক এআই বানায় দিছে এবং আমি এটার কোড পইড়াও দেখি নাই, বুঝিও নাই। এবং ফাইনালি যখন এই টাইপের মানুষ বা শ্যালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা কোনো ইন্টারভিউতে যাই বা কারোর সাথে কথা বলি, আমাদের সাথে যারা কথা বলে স্পেশালি যদি তারা টেক লাইনের হয় বা এক্সপিরিয়েন্সড হয়, তারা আসলে কথা বললে বুঝতে পারে যে আসলে আমি কতটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যাচ্ছি, আমার ফাউন্ডেশনাল নলেজের কতটুকু। এবং কেউ এক্সপেক্ট করে না যে অন্য কেউ সব জানবে, কারণ ইঞ্জিনিয়াররা সবাই জানে যে তারা খুব বেশি কিছু জানে না, ইনক্লুডিং খুব এক্সপিরিয়েন্স ডেভেলপাররা। এটা আমি ছোট করার জন্য বললাম না, এটা বললাম যে যে যত জানে সে অত ভালো করে জানে যে জানার আরো কত কিছু ছিল যেটা সে সময়ের অভাবে শিখতে পারেনি, এবং সবারই সময়ের অভাব আছে, রাইট? আমার দেখা লাইক আমি অনেক জানি এই কথা বলার রেট বা আমি এটা খুব ভালো পারি কথা বলার রেট যে মানুষের এক্সপেরিয়েন্স যত বেশি বা যে আসলে যত বেশি জানে তার এটা দাবি করার বা বলার রেট তত কম। আই থিঙ্ক এটা টেক ফিল্ড না, এটা অলমোস্ট সব ফিল্ডেই। বিনয় মানে জ্ঞান মানুষকে বিনয় করতে থাকে কন্টিনিউয়াসলি। আমরা মনে করি যে আমরা কোনো কিছু ভালো বুঝি, বাট আমরা যখন পড়াশোনা করি অন্য কাউকে দেখি তখন আমরা বুঝি যে ওকে আমাদের ডেফিনেটলি আরো অনেক কিছু জানার ছিল বা আরো অনেক ইনক্রেডিবল জিনিসপাতি হইতেছে ফিল্ডে যেটা আমরা আসলে পারি না করতে বা জানি না কিভাবে হয়। সো ওই পার্টটা থাকে। সো ভেরিফাই করাটা খুব ইম্পর্টেন্ট যে কতটুকু শিখলাম। ভেরিফাই করার বেসিক্যালি ৩ টা কোর মেথড আছে। একটা হলো ডিরেক্ট কারো সাথে কথা বলা, সিনিয়র কারো সাথে যে কোয়েশ্চেন করার মাধ্যমে কনভারসেশনের থ্রুতে বা কাজের কোয়ালিটিটা রিভিউ করার থ্রুতে বলতে পারবে যে আসলেই তুমি যেটা শিখছো এটা তুমি কতটুকু ভালো শিখছো। সেকেন্ড যে পার্টটা ইম্পর্টেন্ট সেইটা হলো আমি যে শিখলাম এটা কনভে করতে পারা। এবং পুরা জব হায়ারিং প্রসেস, ইন্টারভিউ প্রসেস কিংবা ক্লায়েন্ট কনভিন্স করার প্রসেস পুরাটাই হলো আমরা যতটুকু জানি ওইটা অ্যাকুরেটলি কনভে করতে পারা। এবং এখানে অ্যাকুরেটলিটাও ইম্পর্টেন্ট, অনেস্টলি অ্যাকুরেটলি এবং ইন্টিগ্রিটির সাথে, নট লাইক যতটুকু জানি না ওইটাও কনভে করা, দিস নট এ ভেরি গুড প্র্যাকটিস। এবং এটাও আমি আর্লি অন বলে রাখলাম, এটা কারণ হলো অনেক ক্ষেত্রে আমরা আউট অফ প্রিপারেশন, মেবি আমাদের একটা জব খুব সিরিয়াসলি দরকার, মেবি আমরা রিজেকশনের হিউমিলিয়েশনটা নিতে চাই না, সেই জন্য আমরা অনেক সময় এমন কথা বলি যে আমরা এটা জানি বা এটা করছি বা এটা পারি, যেটা আসলে হয়তো বা আমাদের ওই রকম নলেজেবল না। আহ, আমার পার্সোনাল এবং অনেস্ট ওপিনিয়ন হইলো যে মানুষ, আমি কোনো একটা স্পেসিফিক বিষয় জানি না এইটা, বা আমি কোনো একটা স্পেসিফিক জিনিস পারি না বা কম পারি, এইটা খুবই মার্সিফুলি দেখে বা নমনীয়তার সাথে দেখে আর কি। কারণ সবাই জানে যে সবারই লার্নিং এ গ্যাপ থাকতে পারে। মানুষ যে জিনিসটা কখনোই ভালোভাবে দেখে না, ইনক্লুডিং ইন্টারভিউয়ার, ইনক্লুডিং ফাউন্ডার বা যারা অন্য টিম মেম্বার, সেটা হলো ডিসঅনেস্টি, ল্যাক অফ ইন্টিগ্রিটি, রাইট? ক্যারিয়ারের থ্রুতে ইন্টিগ্রিটি, অনেস্টি এবং লাইক বিনয়ের সাথে সততার সাথে কাজ করা বাই ফার অনেক বেশি ভ্যালু দেয় যে কোনো রকমের লাইক মিথ্যা কথা বলার চাইতে বা ব্লাফ করার চাইতে। সো ওইটা ইম্পর্টেন্ট। এইটা ভেরিফায়ার পার্ট একটা বললাম। সেকেন্ড যে পার্ট ভেরিফাই করার সেটা হলো কোনো অটোমেটেড টুল যদি থাকে বা পারফরমেন্স টেস্টিং এর যদি কিছু থাকে। এবং এটা আমি একটা ক্লিন আইডিয়া বলি, যেমন আমি একটা কোড লিখলাম, এই কোডটা ভালো কি খারাপ এটা বোঝার কিছু অলরেডি ফিক্সড টুল আছে। অবভিয়াসলি এআই একটা,
এআই কে কিছু অডিটিং এর টুল দিয়ে বলা যেতে পারে যে বা স্কিল দিয়ে বলা যেতে পারে যে আমার কোডটা অডিট করে বলো এখানে সলিড প্রিন্সিপাল মানা হয়েছে কিনা, অবজেক্ট ওরিয়েন্টেড প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস কি কি মানা হয়েছে, কি কি মানা হয় নাই, কেন মানা হয় নাই, এআই একটা রিভিউ দিয়ে দিবে। হয়তোবা আই থিংক একদম ফ্রেশার যারা তাদের ক্ষেত্রে ওই রিভিউ দেখা ইজ গুড, রাইট? অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা রিভিউ দেয়, হাই কোয়ালিটির মডেল ইউজ করলে সে একটা ডিসেন্ট রিভিউ দিবে, লাইক এখানে কোয়ালিটি ইমপ্রুভ করা যায়, কি কি করা যায় তো আরো। সেকেন্ড হলো কিছু স্ট্যাটিক অ্যানালাইসিস টুল আছে সোনার কিউবের মতো, যারা ডিরেক্টলি কোডের বিভিন্ন কমন নোন প্যাটার্ন, কিছু কমন স্পেল, কোড স্মেল কি কি আছে। কোড স্মেল হলো লাইক এমন কিছু সিমটমস যেটা বলে যে কোডটা আসলে আস্তে আস্তে খারাপ হচ্ছে কিনা। লাইক আমরা যেমন খাবারের স্মেল থেকে বলি যে লাইক খাবার নষ্ট হয়ে গেলে ওখান থেকে একটা টক টক গন্ধ বেরোয় বা বাসি গন্ধ বেরোয়, পচা গন্ধ বেরোয়। কোডের ক্ষেত্রেও সেম। মেবি একই জিনিস ১০ জায়গায় ডুপ্লিকেট হয়েছে, কোড স্মেল যে ডুপ্লিকেশন হচ্ছে, রাইট? বা একটা সিঙ্গেল ক্লাস অনেক বড় হয়ে গেছে, লাইক ২০০০ লাইন একটা ফাইলে, ৫০০০ লাইন একটা ফাইলে, এটা হয়তো বা আরো ২টা ৩টা ফাইলে ভাগ করা যেত। ওইরকম হয় নাই বা একটা ক্লাসই সবকিছু করতেছে, এরকম অনেক কেসেস থাকে। তো এগুলা স্ট্যাটিক অ্যানালাইসিস টুল, যারা জানে না তারা গুগল করে দেখে নিতে পারে বা এআই কেও জিজ্ঞাসা করা যেতে পারে। সেগুলা ইউজ করে নিজের কোড কোয়ালিটি রিভিউ করা পসিবল। থার্ড যে প্রসেসটা সেটা হলো এটাকে পিওরলি আউটপুটের এগেনস্টে চিন্তা করা। লাইক আমি যদি ইঞ্জিনিয়ার না হইতাম, অ্যাকচুয়ালি ইউজার হইতাম, ইউজাররা আমি যে কাজটা করলাম, যে প্রোডাক্টটা দাঁড়া করাইলাম, যে ওয়েবসাইট বানাইলাম, যে অ্যাপ বানাইলাম, এইটা ইউজ করার ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করতেছে বা না করতেছে ডিরেক্ট কোনো একটা ইউজারকে দিয়ে দেওয়া যেতে পারে। হইতে পারে তোমার নন টেক কোনো ফ্রেন্ডে বলা যে আমি এই পারপাসে এটা বানাইছি, তোমার রিভিউ কি। সে হয়তো বা টেকনিক্যাল জিনিসপত্রগুলো বলতে পারবে না, বাট অ্যাকচুয়াল প্রোডাক্ট কারেন্টলি এআই এর পরে কোড করাটা মেইন পারপাস সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সিনট্যাক্স শিখাটাও মেইন পারপাস না। মেইন পারপাসটা ইউজার ইউজ করতে পারবে এবং সে ইউজ করে উপকৃত হবে, একটা ভ্যালু পাবে, এই ভ্যালুটা ডেলিভার করতে পারা। যখন নন টেকনিক্যাল কেউ দেখে সে অনেক কিছুই বলে যেটা আমরা হয়তো বা বুঝতে পারি না। সে হয়তো বা বলল আমি তো অমুক অপশন খুঁজে পাইতেছি না বা আমি এটা করতে চাইছি কাজ করা নাই, রাইট? ওই টাইপের একটা ফিডব্যাক নিয়ে আসা। আর আরেকটা ওয়ে হলো আহ, একদম ইঞ্জিনিয়ারিং ম্যাট্রিক্স থাকে। যেমন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে পেজ স্পিড একটা ইঞ্জিনিয়ারিং ম্যাট্রিক্স। এট এ টাইম কতজন কনকারেন্ট ইউজার একটা নির্দিষ্ট রিসোর্সের উপর বেস করে সার্ভ করা যেতে পারে। দ্যাট মিনস স্ট্রেস টেস্টিং। এটা একটা মেথড। সো আমরা ওই পার্টগুলাও চেক করতে পারি। সো ওই ধরনের কিছু টুলস ইউজ করা, নিজের কোডের পারফরম্যান্স চেক আউট করা। আর নেক্সট যেটা সেটা হলো একটা ভালো প্রজেক্টের এগেইনস্ট, লাইক একদম সিমিলার। মেবি আমি একটা ই-কমার্সের ওয়েবসাইট বানাইলাম। বানানোর পর আমি চিন্তা করলাম আমার প্রজেক্টের সাথে ওয়ার্ল্ডে মোস্ট রিনাউন্ড ই-কমার্সের প্রজেক্টগুলো আছে ওপেন সোর্স। এটার ডিফারেন্সটা কই? লাইক এটা কি ফিচারের ডিফারেন্স? এটা কি কোড লেখার ডিফারেন্স? এটা কি ডকুমেন্টেশনের ডিফারেন্স? লাইক ডিফারেন্স গুলা কই? এবং আমি যদি সেম লেভেলের কিছু আনতে চাই, এবং এটা সবসময় যে কমপ্লেক্স জিনিস হইতে হবে, বেশি ফিচার হইতে হবে তা না। জাস্ট আমি একটা সিম্পল ই-কমার্সের ওয়েবসাইট বানাইছি যে নাকি কোনো কিছু বিক্রি করা যায়। হ্যাঁ? এবং একটাই পেমেন্ট গেটওয়ে, খালি বিকাশ ইউজ করা যায় আর কিছু না। তো একটা ওয়ার্ল্ড ক্লাস ই-কমার্স সিস্টেমে হয়তোবা ডেভেলপারদের জন্য আলাদা ডকুমেন্টেশন লেখা আছে, ইউজারদের জন্য ডকুমেন্টেশন লেখা আছে। আমার প্রজেক্টে আমি এরকম ডকুমেন্টেশন দিছি। ওইখানে কিভাবে কন্ট্রিবিউট করতে হবে, কিভাবে লোকালি প্রজেক্টটা নামায়া ইউজ করতে হবে, এগুলার ডিসক্রিপশন দেওয়া আছে। ইঞ্জিনিয়ার, নন ইঞ্জিনিয়ার সবার জন্য। আমার প্রজেক্টের জন্য কি আছে? ওটা কিভাবে ভিজিবল কিনা? এই জিনিসগুলা কম্পারিজন থ্রুতে ভেরিফাই করা যায়। আমি যা শিখতেছি আমার আসলে স্কিল লেভেলটা কই আছে। নাও ভেরিফিকেশনের পার্ট মোটামুটি শেষ। আরো অনেক ওয়ে থাকতে পারে। আমি এখন নিজেও অনেক জুনিয়র বাই দ্য ওয়ে। এইটা আরো আগে বলা উচিত ছিল। বাট আমি এখন বলতেছি সেটা হলো যা বলছি এই সিরিজ, এই ভিডিও এবং নেক্সট যেগুলা বলি এগুলা সবসময় উইথ এ লিটল বিট অফ সল্ট চিন্তা করা উচিত। দ্যাট মিনস স্কেপটিক্যালি নেওয়া উচিত। আমি যেটা বলতেছি এইটাই যে সেরা, এইটাই এক নাম্বার ওয়ে, এরকম কিছু না। আমার লার্নিং এর পরিধিও অল্প। আমার চেয়ে লাইক ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ বেশি এক্সপেরিয়েন্স ওয়ালা মানুষজন আছে। বেশি ট্যালেন্টেড মানুষজন আছে, বেশি নলেজেবল মানুষজন আছে এবং ১ জন ২ জন লাইক অনেকে আছে। আই থিংক অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি আ অত আহামরি কিছু হয়ে যায় নাই। আমার কথাই একদম শেষ কথা হবে তা না। তারা যদি ডিফারেন্ট অ্যাডভাইস দেয় তাহলে সেটা নিয়ে সেটা তোমার কনটেক্সট এ অ্যাপ্লিকেবল কিনা সেটা চিন্তা করা উচিত। এখন নেক্সট যেটা আসে সেটা হলো আমি যে কোনো কিছু শিখলাম এটা আমি কনভে করব কিভাবে? কনভে করার একটা সলিড ওয়ে, অ্যান্ড আই থিংক মোস্ট সলিড ওয়ে ইজ
পাবলিক কোনো কিছু বিল্ড করা এবং সেটা ডকুমেন্ট করা। আ এইটা কোনো প্রজেক্ট বিল্ডের চেয়ে কিভাবে ডিফারেন্ট? দ্যাট মিনস একটা প্রজেক্ট আমি যদি বানাই, আমি হয়তোবা বানাইলাম একটা GitHub এ রিপো থাকলো এবং এটা আমি এক্সপোজ করলাম। মেবি আমার রিজুমেতে একটা লিঙ্ক দেওয়া ইউজার আসলো বা হয়তোবা লাইভ হোস্টও করলাম, এটা দেখতে পারল। এই মেথডে যেটা হয় যে আমি যে কাজটা করলাম, আ এটা অ্যাকচুয়ালি গুড ছিল। এআই এর ইফেক্ট খুব সিভিয়ারলি পড়ার আগ পর্যন্ত। তখন জাস্ট একটা ওয়ার্কিং প্রজেক্ট হোস্ট থাকলেই রিক্রুটাররা যতটুকু খুশি হতো ওইটা দেখতে পারতো, GitHub এ থাকলে কোড কোয়ালিটি যাচাই করা যেত। বাট এখন একটা প্রজেক্ট দাঁড়া করানো রিলেটিভলি ইজি। যে জিনিসটা ইজি না সেটা হলো অ্যাকচুয়ালি প্রপারলি চিন্তা করা এবং যারা আমার প্রজেক্ট দেখতেছে তাদেরকে একটা ওয়াক থ্রু দিতে পারা যে আমি আসলে কি চিন্তা করে কি ডিসিশন নিতেছি। এই যে ডিসিশন মেকিং প্রসেস, আমার জাজমেন্ট, এগুলা এখন রিক্রুটার একটু বেশি দেখে এবং ফিউচারে হয়তো আরো বেশি ইম্পর্টেন্ট হবে। কারণ সিনট্যাক্স মনে রাখা দ্যাটস নো লঙ্গার ইভেন এ স্কিল। মানে দ্যাটস লাইক বেয়ার মিনিমাম যে আমি একটা সিনট্যাক্স পারি বা একটা ফ্রেমওয়ার্ক পারি। খুবই বেয়ার মিনিমাম। এইটার উপর বেসিস করে হয়তো বা মানুষ আপনার রিজুমে দেখবেও না। এরকম একটা পর্যায়ে চলে যেতেছে। তো এই যে আমার জাজমেন্ট ভালো, আমি সিস্টেমস থিংকিং করতে পারি, আমি একটা সলিউশনে কিভাবে অ্যাপ্রোচ করতেছি, একটা প্রবলেমকে কিভাবে ডিকম্পোজিশন করতেছি, এগুলা ভার্বালি বলা, শেয়ার করা এবং এটার একটা পাবলিক ট্রেস রাখা। পাবলিক ট্রেস হইতে পারে কোনো ইউটিউব ভিডিও, কোনো টুইটার থ্রেড, হইতে পারে নিজেরই কোনো একটা পোর্টফোলিও সাইট যেখানে খালি সাইট কি আছে তা না, এগুলা বানানোর সময় আমি কি চিন্তা করছি সেটা রাখা, মেবি একটা আর্টিকেল, একটা ব্লগ, এক্সেট্রা। এই যে এক্সট্রা মাইলটা যাওয়া, এই পাবলিকলি এটার একটা বেসিক্যালি ট্রেস রাখা, এইটা অথরিটি দেয় এবং সিগন্যাল করে যে তুমি যা শিখছো এটা আসলে অথেন্টিক, ডিরেক্টলি কথা বলার আগেই, রাইট? আমি তো ডেফিনেটলি একটা প্রজেক্ট বিল্ড করলে কি ডিসিশন নিছি এটা বলতে পারতাম না যদি না আমি বুঝে না ডিসিশন নিতাম, খালি এআই বললো আর আমি এআইটা অ্যাকসেপ্ট করে নিলাম। এই ধরনের কেস হইলে আসলে দ্যাটস a very desirable trait for being hired. ওই ধরনের জিনিস অ্যাড করা which is great, এটা আগে ছিল না, এখন এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যেতেছে। কমিউনিকেশন স্কিলটাও ইম্পর্টেন্ট হয়ে যেতেছে, রাইট? এই ধরনের কেসে যারা হায়ার করতেছে বা জাজ করতেছে তারা অনেক কিছু দেখতে পারে, যেমন তুমি এআই টুলস গুলা কত ভালোভাবে ইউজ করতে পারো বা তোমার থিঙ্কিং প্রসেসটা আসলে কতটা সলিড, তুমি আসলে কতগুলো কর্নার কেস, এজ কেস চিন্তা করছো, তুমি কি লিমিটেশন এবং ট্রেড অফ গুলা বুঝতেছো কিনা, এক্সেট্রা। দ্যাটস এ ভেরি গুড ওয়ে টু বেসিক্যালি ডেলিভার হোয়াট ইউ নো বা ভিজিবল রাখা যে তুমি আসলে কতটুকু জানো। সো একটা পাবলিকলি প্রজেক্ট বিল্ড করা, দ্যাটস আই থিঙ্ক পার্সোনাল ওপিনিয়ন এটা, যে দ্যাটস লাইক দ্য বেস্ট ওয়ে টু ডু। সেকেন্ড ওয়ে হলো কমিউনিকেশন স্কিল, মানে বাই ফার ইমপ্রুভ করা। নট লাইক বেস লাইন আমি কথা বলতে পারছি না, খুব ক্লিয়ারলি আইদার এক্সাম্পলের থ্রুতে, মানে আমি যে কাজটা করতেছি এটা আমি যাতে চাইলে একটা নন টেকনিক্যাল পার্সনরেও এক্সপ্লেন করতে পারি এবং অন্য যে টেকনিক্যাল পার্সন আছে তাকেও এক্সপ্লেন করতে পারি যদি সে সেম স্ট্যাকে সেম সে ওয়ার্কফ্লো এর না হয়, সেগুলা করতে পারি। এটা লেখালেখিও হইতে পারে যেটা পাবলিক প্রেজেন্স রাখে, সেটা ডেলিভার করা। এই ধরনের ডেলিভারিটা ব্রাশ আপ করার সবচেয়ে ভালো উপায় হলো বেশি বেশি প্র্যাকটিস করা, নিজের ফ্রেন্ডরে বোঝানো, কনভিন্স করা। কনসিডার করো যে তোমরা ৩ জন ফ্রেন্ড বসে রইছো, তোমরা তোমাদের টিমে ফোর্থ পারসনকে নিবা কিনা, তো আরেকজন এসে হয়তো বা সে একটা নর্মাল ইন্টারভিউ দেওয়ার মতনই কথা বললো। নেক্সট গ্রেট ওয়ে হলো অলরেডি হিস্টোরিক্যালি যে ধরনের কোয়েশ্চেন করা হইতেছে আমাদের টার্গেটেড কোম্পানিগুলোতে বা বিভিন্ন কোম্পানিগুলোতে, এটা একটু ব্রাশ আপ করে যাওয়া। প্রচুর পরিমাণে মানুষ তাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করে, ইনক্লুডিং লাইক খুব ভালো ভালো কোম্পানি, গুগল, মেটা, ওপেন এআই, অ্যানথ্রপিক, ওরাকল, গ্রেট লাইক ফ্যাং লেভেল কোম্পানিজ, টপ অফ দ্য টপ কোম্পানিতে যারা ইন্টারভিউ দেয় তাদের তো ডিরেক্ট ইউটিউবে থাকে অনেক সময়, সেগুলো দেখা। অনেকে তাদের ব্লগে আসে যে ওকে আমি ইন্টারভিউতে কি এক্সপিরিয়েন্স হয়েছিল, কি স্টেপস গেছিল এবং এই কোয়েশ্চেনগুলো রিভিউ করা যায় আমি কি আসলে থাকলে প্রায় একই রকম অ্যান্সার দিতে পারতাম কিনা, বা ফার্স্টে হয়তো বা জাস্ট কোয়েশ্চেনটা দেখা, নিচে একটা অ্যান্সার রেডি করা, তারপর দেখা যে যে হায়ার্ড হয়েছে সে কি আসলে ওই টাইপের অ্যান্সার দিছিল কিনা বা কি অ্যান্সার দিছিল। বাংলাদেশিদের মধ্যে আই থিঙ্ক তাহানিমা আপুর ব্লগ আছে একটা, এছাড়া ইন্ডিভিজুয়াল ইঞ্জিনিয়ারদের ব্লগ আছে। তানিয়া আপুর ব্লগে একসাথে বাংলাদেশি কোম্পানিগুলোর অনেকগুলো ইন্টারভিউ কালেকশন আছে। এছাড়া আরো আছে। যদি পসিবল হয় আমি ম্যাটেরিয়ালস গুলার লিংক হয়তো বা ভিডিওটা যেখানে আপলোড দিই ওখানে দিয়ে দেওয়ার ট্রাই করবো পরে। সো দ্যাটস অলসো এ গ্রেট ওয়ে, ওটা দিয়ে সেলফ ভেরিফাই করা বা যে আমার ডেলিভারিটা অত ভালো হচ্ছে কিনা এটা চেক করা। সো
ওভারঅল আমি আরেকটা শর্ট রিক্যাপ দিই। আমরা এই পুরা ভিডিওতে বেসিক্যালি বুঝলাম যে আমরা কিভাবে শিখবো, আমরা আমরা কতটুকু শিখবো বা আমরা আসলে কি জানি না যে বা কি শিখা দরকার এটা কিভাবে শিখবো। এরপর সেটা শিখার প্রসেসটা আসলে কি হইতে পারে। এন্ড থার্ড যেটা শিখলাম সেটা হলো এটা আমরা আসলে ডেলিভারি দিব কিভাবে। আই থিংক এইটা মোটামুটি লাইক সব গ্যাপই ফিল করে ইন ডিটেইলস জাস্ট ওভার আর্চিং ইস্যুগুলা। কারণ প্রত্যেকটা পার্টি অনেক ইন ডিটেইলস যাওয়া যায়। যেমন কিভাবে শিখবো সেটার অনেক ওয়ে আছে। কিভাবে এআই ইউজ করে খুব র‍্যাপিডলি শিখা যায়, কিভাবে Obsidian এর নোট নেওয়া যায়, Notion এর নোট নেওয়া যায়। এই নোটগুলারে কিভাবে Claude এর বা অন্যান্য এআই টুলস এর প্লাগইন আছে যেগুলা তোমাকে ভিজুয়ালি, গ্রাফিক্যালি লাইক লিটারালি আয়না দেখাবে, কিভাবে এক্সেলি ড্র এর মতো ড্রইং টুলের সাথে কানেক্ট করা যায়। এরকম আরো অনেক পার্ট আছে। বাট এই একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। ওই পার্ট গুলা আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসার ট্রাই করব। বাট এটা বেসিক্যালি নিজেকে আপস্কিলিং করার ক্ষেত্রে বা ইউনিভার্সিটি যে ল্যাকিংস গুলা রেখে দেয় এগুলা ফিল আপ করার ক্ষেত্রে ইউনিভার্সিটি আসলে আমাদেরকে কখনোই শিখায় না কিভাবে শিখতে হবে, আমরা কি শিখা লাগবে এটাও শিখায় না ঠিক মতো। তারা একটা সিলেবাস দিয়ে দেয় ডেফিনেটলি, বাট দ্যাটস রিয়েলি নট এনাফ। মানে আমাদের এডুকেশন সিস্টেমের সিলেবাস গুলা কতটা আউটডেটেড এটা প্রোডাকশনে কাজ করলে বোঝা যায়। লাইক আমরা অলমোস্ট আমি এখনো ডেইলি 3 ঘন্টার মতন ব্যয় করি জাস্ট শেখার জন্য। নতুন কি আসতেছে প্রোডাকশনে আমি আমার কাজ কিভাবে ইমপ্রুভ করবো তার উপরে। এবং এটা হলো আমার লাইক আমার 9 আওয়ার অফিস ওয়ার্কলোডের পরে 8 ওয়ার্কিং আওয়ার, মাঝখানে লাঞ্চ ব্রেক দিয়ে 9 আওয়ার, এই 9 আওয়ার পরেও আমার 2 থেকে 3 ঘন্টা, এবং 2 থেকে 3 ঘন্টা আমি দিচ্ছি সার্ভাইভ করার জন্য। লাইক আমি এমন না যে 2 থেকে 3 ঘন্টা দিয়ে অসাধারণ ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি বা কোনো একটা টপিক এত ভালোভাবে শিখে ফেলতেছি যে এইটা দিয়ে আমার ফ্যাং লেভেলে কিছু একটা হয়ে যাবে বা আমি ইঞ্জিনিয়ারিং নতুন জগৎ উন্মোচন করবো, এইরকম কিছুও না। রাইট, আমি অ্যাভারেজ পার্সন ওই হিসাবে, বা জাস্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ডে টিকে থাকার জন্য ওই পরিমাণে এফোর্ট দেওয়া লাগে। সো ওইটা গেল শিখার বিষয়টা। রাইট, আই থিঙ্ক আমি মোটামুটি এপিসোড 0 তে যেটা বলতে চাইছিলাম এটা মোটামুটি বলা হয়ে গেছে। তারপরেও ফাইনালি 2-3টা বিষয় জাস্ট একটু টাচ আপ করে দিই। সেটা হলো প্রত্যেকটা পার্টি কিভাবে শিখবো, কিভাবে ভেরিফাই করবো, এটাতে ইন ডেপথ যাওয়া পসিবল। এবং যতটা পসিবল ইন ডেপথে যাওয়া, আমি অনেক টার্মিনোলজি হয়তো থ্রো করলাম, কিভাবে সেকেন্ড ব্রেন মেনটেন করে, কিভাবে এআই এর সাথে কানেক্ট করে নোশন দিয়ে, রাইট, কিভাবে গ্রাফের মাধ্যমে র্যাপিডলি শেখা যায়, কিভাবে শিখতে হয়, এগুলার অনেক সাইন্টিফিক প্রসেস আছে, কিভাবে আমাদের মাইন্ড কাজ করে এগুলা সম্পর্কে জানা। রাইট, এগুলা আমাদের ইউনিভার্সিটি শিখাবে না কখনো। আই ডোন্ট থিঙ্ক কখনো শিখাইছেও এর আগেও। হিস্টোরিক্যালি যারা শিখছে নিজ গলতে শিখছে ও নিজ গলতে শিখা। 2 হলো লাইক এটা এন্ডিং এর দিকের ফাইনাল কিছু অ্যাডভাইস। সেকেন্ড অ্যাডভাইসটা হলো কখনোই কম পরিশ্রম করে পার পাওয়ার চেষ্টা না করা। বিলিভ ইট অর নট, ইউনিভার্সিটি লেভেলে আসলে অনেক কম পরিশ্রমে পার পাওয়া সম্ভব। এবং ইউনিভার্সিটি লেভেলে মনে হয় ইউনিভার্সিটিতে আমরা অনেক পরিশ্রম করতেছি, যেটা আসলে সত্যি না। লাইক মনে হয় যে 6 ঘন্টা ক্লাস করলাম, অনেকক্ষণ পড়াশোনা করলাম, এরকম না। অ্যাকচুয়াল রিয়েল লাইফে যারা প্রোডাকশনে কাজ করতেছে তারা আসলে অনেক বেশি পরিশ্রম করতেছে। লাইক তারা তাদের ফ্যামিলি সামাল দিতেছে, তারা নিজেরা অন্য ইঞ্জিনিয়ারদেরকে শিখাইতেছে, নিজেরা আপডেটেড থাকতেছে। টেকনোলজি অলমোস্ট লাইক 2 মাস পর পর কমপ্লিটলি নতুন জিনিসপত্র আসা শুরু করতেছে, কিভাবে কাজ করতেছে চেঞ্জ হয়ে যেতেছে। স্পেশালি পোস্ট এআই এরাতে এত র্যাপিডলি জিনিসপাতি অবসলিট হয়ে যেতেছে এবং এত র্যাপিডলি জিনিসপাতি ইমপ্রুভ করতেছে, এটা বলে বোঝানোর মতন না। কম মানে কন্টিনিউয়াসলি নতুন জিনিস শিখা, আবার ফাউন্ডেশনাল নলেজ গুলাতেও ইমপ্রুভ করা, লাইক আমি পুরান কোনো কিছু ভুলে যাচ্ছি কিনা সেগুলা রিচেক করা, এটা আসলে অনেক পরিশ্রমের বিষয়। আহ, অনেকে মনে করে যে লাইক সিএসসি পড়লাম, কোটি কোটি ডলার আসবে, জাস্ট গ্রাজুয়েট করবো, এরকম আসলে না। Like, কোটি কোটি ডলার ডেফিনেটলি মেবি কোটি কোটি টাকা ইনকাম করা পসিবল, বাট ওইটার জন্য একটা সিগনিফিক্যান্ট আপফ্রন্ট ইনভেস্টমেন্ট লাগে। আমরা লাইক ডেকেডস অফ লার্নিং, 10 বছর 12 বছর। আরেকটা যে অ্যাডভাইস থাকবে সেটা হলো লাইক ওই এফোর্টটা সবসময় দিতে পারা কন্টিনিউয়াসলি, মানুষজন দেয় আমাদেরও দিতে পারা উচিত। নেক্সট হইলো কখনোই লাইক নিজের লার্নিং এবিলিটি আন্ডার এস্টিমেট না করা, এবং আমরা কতটুকু লার্ন করছি ওইটা ওভার এস্টিমেট না করা। এটার মানে হলো মানুষ অ্যাকচুয়ালি চাইলে অনেক কমপ্লেক্স জিনিস শিখতে পারে। আমরা অনেক সময় ইউনিভার্সিটি লেভেলে হয়তো বা ভালো টিচার পাই না, অথবা ভালো এনভায়রনমেন্ট পাই না, এবং আমাদের তখন কোনো কিছু শেখার জন্য অনেক এফোর্ট দিতে হয়। এটার জন্য সিস্টেমে ব্লেম করে আসলে নিজের কোনো উপকার হয় না। যেটা করা যেতে পারে সেটা হলো কন্টিনিউয়াসলি এফোর্ট দিতে থাকা, কনসিস্টেন্টলি এবং কন্টিনিউয়াসলি এফোর্ট যে কোনো রকমের ট্যালেন্ট গ্যাপের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি ট্যালেন্ট এক্সিস্ট করে, বাট
আমার দেখা ম্যাক্সিমাম মানুষ যাদেরকে ওরা ট্যালেন্টেড বলছে তারা আসলে আলটিমেটলি খুবই হার্ড ওয়ার্কিং মানুষ। তারা জাস্ট বেশি পরিশ্রম করছে, লম্বা সময় পরিশ্রম করছে এবং খুব ফোকাস নিয়ে খুব সিনসিয়ারিটির সাথে পরিশ্রম করছে। সো ওইটা মেনটেন করা। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনালি যেটা হলো এভারেজ পাথটা নেওয়ার জন্য। এভারেজ মানুষরা হয়তো বা রিল স্ক্রোল করবে, জাস্ট হেলায় ফেলায় টাইম পাস করবে, অনেকে পড়বে অনেকে পড়বে না। ওইভাবে টাইমটা পাস না করার জন্য ইউনিভার্সিটি লাইফটা আমাদের লাইফের লাস্ট বাফার জোন আর কি। রিয়েলিটির সাথে, হার্শ রিয়েলিটির সাথে আমাদের লাস্ট যে টাইমটা আমাদের আলাদা রাখে ইউনিভার্সিটি লাইফটা। ইউনিভার্সিটি লাইফে পসিবল হইলে ডেফিনেটলি বাই অল মিনস যতটুকু সম্ভব পরিশ্রম করা, নিজের আগে রাখা এবং সিনসিয়ার থাকা স্টার্ট টু এন্ড। ইউনিভার্সিটি লাইফে কতটা পরিশ্রম করবা এইটার উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটির পরের লাইফে কতটুকু আগে থাকা পসিবল হবে। সো দ্যাটস ইট এভরিওয়ান। অনেক অনেক লম্বা ভিডিও এবং আমি পরের এপিসোডগুলোতে প্রত্যেকটা পার্ট কিভাবে শিখবো, কিভাবে এআই টুলস ইউজ করবো এগুলো নিয়ে আসার ট্রাই করব। যদি কারো কোনো স্পেসিফিক শিখার জিনিস থাকে যে ভাই আমরা ইউনিভার্সিটিতে এরকম জিনিস পাই নাই বা এটা শিখলে ভালো হইতো, কমেন্টে বা ডিরেক্ট মেসেজে যদি কেউ জানায়, ইট উইল বি ভেরি হেল্পফুল। এটা মানুষ উপকার পাবে আশা করি। আমি কন্টিনিউয়াসলি তো 12-3-4টা এরকম ভিডিও নিয়ে আসার ট্রাই করব। সবই অনেক লং ফরম্যাট হবে। আই হোপ যে পুরাটাই ধৈর্য ধরে একটু দেখা ট্রাই করবেন সবাই, বা যারা দেখতেছো তারা দেখা ট্রাই করবা, ইনস্টেড অফ লাইক 2x স্পিডে গিয়ে বা এআই রে ধরাই দেয় এটা সারমর্ম কি আছিল এটা দেওয়া। এনিওয়ে, হ্যাভ এ গ্রেট ডে এভরিওয়ান এন্ড কিপ অন লার্নিং।